শ্রাবন্তী চ্যাটার্জি টলিউডে একসময় নাম্বার 1 হিরোইন ছিলেন। তার সেই মিষ্টি হাসি, অনবদ্য স্ক্রিন প্রেজেন্স আর ন্যাচারাল অ্যাক্টিং সব মিলে তিনি ছিলেন টলিউডের নাম্বার 1 হিরোইন এবং দর্শকদের ক্রাশ। হে ভগবান, তুমি কেন আমাকে এত সুন্দর বানালে? ওই দেখো দেখো, তুমিও আমার দিকে তাকালে আর চোখ সরাতে পারো না। কি সুন্দর। কিন্তু সেই শ্রাবন্তীর মুভি আজ বক্স অফিসে একদমই চলে না। যেমন ধরো এই দেবী চৌধুরানী, টলিউডের একসময় নাম্বার 1 নায়িকা কিভাবে আস্তে আস্তে তার সিংহাসন হারালেন এবং তার কেরিয়ারের ডাউনফল নিয়ে আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। কে বলেছে বাংলা ছবি চলে না? বাংলা ছবি চলে। এটা ঠিক, আমরা সফট টার্গেট, যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে নিয়ে টানা হয়। যে কোনো মানুষের সম্মানটা ইম্পর্টেন্ট, সেই সম্মানটা যখন আমি পাচ্ছি না, তো আমি বেরিয়ে এসেছি। মাঝে রাতে একা ঘরে টাকা তো পড়েছে, নেশা নেশা একই নেশা চোখে, ও পিয়া রে পিয়া আয়না একটু কাছে। 13ই আগস্ট 1987 সালে ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। 1997 সালে স্বপন সাহার দ্বারা পরিচালিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার সাথে একটা মুভি এসেছিল মায়ের বদন, এবং সেই মুভিটাই তার ডেবিউ মুভি ছিল এবং সেই মুভিতে সে চাইল্ড আর্টিস্টের কাজ করেছিল। এরপরে 2003 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি স্পোর্টস ড্রামা চলচ্চিত্র আসে চ্যাম্পিয়ন। বাবা, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমি দার্জিলিং এ মাসির বাড়ি গিয়ে পড়াশোনা করব। এই মুভিতে জিৎ এবং শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় করছিলেন এবং এই মুভিটি তার প্রথম ডেবিউ মুভি ছিল অ্যাজ এ লিড রোল হিসাবে। 60 লক্ষ টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা কালেকশন করে এবং মুভিটি সেই সময় দাঁড়িয়ে সুপারহিট হয়। তারপরে ঠিক দীর্ঘ 5 বছর পর 2008 সালে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি মুভি আসে ভালোবাসা ভালোবাসা। এই মুভিতে হিরণ চ্যাটার্জি এবং শ্রাবন্তী চ্যাটার্জি প্রধান চরিত্রে অভিনয় করছিলেন। এই মুভিটি সেই সময় ব্লকবাস্টার হয়েছিল। 2.7 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 6.5 কোটি টাকা কালেকশন করে। মুভিটি সেই সময় 5 সপ্তাহ ধরে একটানা হাউসফুল চলছিল। একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, হালকা হালকা এই একটু মেলামেশা। তারপরে 2009 সালে রাজীব কুমার বিশ্বাসের দ্বারা পরিচালিত একটি মুভি আসে দুজনে। এই মুভিতে দেব এবং শুভশ্রী প্রথমবারের মতো অভিনয় করছিলেন। এই মুভিটিও কিন্তু সুপারহিট হয়েছিল। সোনালি রোদ্দুরে বধুয়া বধুয়া, কার চোখে চোখ রেখে যে কে কাকে চেয়ে দেখেছে। এবং ঠিক তার পরের বছর জিতের সাথে আবার একটা মুভি আসে, ওয়ান্টেড মুভি। সেই মুভিটিও ব্লকবাস্টার হয় এবং তারপরে সেই বছরই সোহম চক্রবর্তীর সাথে একটা মুভি আসে অমানুষ, এবং এই মুভিটি তো সেই সময় অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। মনে হয় খাবারটা খারাপ হয়ে গেছে, একটু নেবে? 1.2 কোটি টাকা বাজেটের মুভিটি সেই সময় 5 কোটি টাকা কালেকশন করেছিল এবং মুভিটির প্রত্যেকটা গান চার্ট বাস্টারে ছিল। যেমন ও মাই লাভ, মনটা করে উড়ু উড়ু, প্রত্যেকটা গানই কিন্তু চার্ট বাস্টারে ছিল। আমার স্বপ্ন জুড়ে তুই, মনটা করে উড়ু 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 উড়ু। এবং সেই সময় তার সাথে কিন্তু জিতের জুটিটা খুব ভালোই চলছিল। তার জন্য তো তার পরপরই জিতের সাথে তার অনেকগুলো মুভি আসে, যেমন ধরো জোশ, ফাইটার, দিওয়ানা। এই সব মুভিগুলো প্রত্যেকটা মুভি কিন্তু বক্স অফিসে ফাটিয়ে ইনকাম করছিল এবং মাঝে মধ্যে কিন্তু দেবের সাথেও তার অনেক মুভি আসতে থাকে। যেমন ধরো সেদিন দেখা হয়েছিল, বৃন্দা, শুধু তোমারই জন্য। সেই সব মুভিগুলো বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স করতে থাকে। সেই সময় সে বেঙ্গলি ইন্ডাস্ট্রি টপ হিরোইন তো হয়েই গেছিল, এবং দেব বলো, জিৎ বলো, এবং মাঝে মধ্যে তো অঙ্কুশ, হিরণ চ্যাটার্জি এবং শুভম চ্যাটার্জির সাথেও তার মুভি আসছিল এবং প্রত্যেক বছরই তার 4-5টা করে মুভি আসছিল। জিৎ 2011 সালে জিতের সাথে রবি কিনাগির দ্বারা পরিচালিত একটি মুভি এসেছিল, ফাইটার মুভি। সেই মুভিটি তো সেই সময় বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। 4 কোটি টাকা বাজেটের মুভিটি বক্স অফিসে 8 কোটি টাকা কালেকশন করেছিল। অনেকবার করেছি, ধরছে না। আরেকবার করে দেখো, ঠিক ধরবে। মন বঞ্জারা দেখো, শ্রাবন্তীর ডাউনফল বুঝতে গেলে তার স্টারডামটা কত বিশাল ছিল সেটা আগে আমাদের বোঝা দরকার। যেমন ধরো 2003 সালে চ্যাম্পিয়ন, ভালোবাসা ভালোবাসা, দুজনে, অমানুষ, এই সিনেমাগুলো শুধু হিট ছিল না, এগুলো ছিল ট্রেন্ড সেটার। দেব এবং জিতের সাথে তার জুটি ছিল টলিউডের বোম্বাস্ত। সেদিন দেখা হয়েছিল, ফাইটার, বিন্দাস কিংবা শুধু তোমারই জন্য। এইসব রোমান্টিক ফ্যামিলি ড্রামা সবইতেই শ্রাবন্তী ছিল আনপ্যারালাল। তার সব থেকে বড় প্লাস পয়েন্ট ছিল মাস অ্যাপিল। শুধু কলকাতা নয়, গ্রামগঞ্জ, এমনকি বাংলাদেশেও তার ফ্যানবেস বিশাল তৈরি হয়েছিল।
বাণিজ্যিক ছবিতে তার মতো সাবলীল অভিনয় খুব কম অভিনেত্রীরই ছিল। কিন্তু সেই সময় পরপর তারা যে একটা ভুল করে যাচ্ছিল, সেই ভুলের মাসুল দিতে হচ্ছে এখন বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে। মানে তারা সাউথের মুভি এক একটা পরপর রিমেক করেই যাচ্ছিল। রিমেক করার পর সমস্ত মুভিগুলো যে ফ্লপ হচ্ছিল তা কিন্তু নয়। সেই সময় বেঙ্গলি ইন্ডাস্ট্রির স্বর্ণযুগই ফিরছিল, কিন্তু এর পিছনে মধ্যে থেকে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল বেঙ্গলি ইন্ডাস্ট্রি। যেমন ধরো তার প্রথম মুভি চ্যাম্পিয়ন মুভিটি তেলুগু মুভি থাম্মরুর রিমেক, ভালোবাসা ভালোবাসা মুভিটি তেলুগু মুভি বোম্মারিল্লুর রিমেক, দুজনে মুভিটি তামিল মুভি নুভু নেনুর রিমেক, ওয়ান্টেড মুভিটি তেলুগু মুভি আথারুর রিমেক এবং তার পপুলার মুভি অমানুষ মুভিটিও কাদল কোন্ডাইনের রিমেক। মানে প্রত্যেকটা মুভি কিন্তু রিমেক ছিল, কোনোটাই অরিজিনাল মুভি ছিল না। আর এই রিমেক কালচারটাই পুরোপুরি ভাবে বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে শেষ করে দেয়। দেখো টলিউডের ট্রানজাকশন পিরিয়ড তো চলে আসে, সাউথের রিমেক সিনেমার যুগ শেষ হতে থাকে, দর্শক ওটিটি এবং কন্টেন্ট ড্রিভেন সিনেমার দিকে ঝুঁকতে শুরু করে। ঠিক এই জায়গাতেই অন্যান্য নায়িকারা যখন নিজেদের খোলস ছেড়ে বেরোচ্ছিলেন, যেমন শুভশ্রী গাঙ্গুলির পরিণীতা, ইন্দুবালার ভাতেল হোটেলের মতো কাজ করছিলেন, তখন শ্রাবন্তী যেন ঠিক স্ক্রিপ্ট বুঝতেই ভুল করছিলেন। বুনোহাস গয়নার বাক্সতে তিনি বুঝিয়েছিলেন তার অভিনয় ক্ষমতা কতটা ধারালো, কিন্তু সেই ধারাবাহিকতা তিনি ধরে রাখতে পারেননি। জিও পাগলা, হুল্লোড়, টেক্কার মতো সিনেমাগুলিতে তার অভিনয় থাকা সত্ত্বেও তার অভিনয় সত্তাকে জাস্টিফাই করতে পারেনি। যেখানে ইন্ডাস্ট্রির সমসাময়িকরা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করছিলেন, শ্রাবন্তী যেন অনেকটা পুরনো কমার্শিয়াল ফর্মুলাতেই আটকে ছিলেন। একজন পাবলিক ফিগারের ইমেজ কতটা সেন্সিটিভ তার সবচেয়ে বড় উদাহরণ এই শ্রাবন্তীরই। এক সময় পর তার প্রফেশনাল লাইফের থেকে পার্সোনাল লাইফে অনেক বেশি লাইমলাইটে চলে আসে। 2020 সালে কেবিন ক্রু রোশন সিং এর সাথে তার তৃতীয় বিঙে ভেঙে যাওয়ার খবর পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দেয়। দর্শক ও মিডিয়ার উভয় দিক থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে মাত্রা ছাড়াই মানে অতিরিক্ত ব্যবচ্ছেদ শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং। একজন শিল্পী যখন তার সিনেমার কাজ থেকে ব্যক্তিগত সম্পর্কের ভাঙন নিয়ে বেশি আলোচনা হয়, তখন তার স্টার ভ্যালু আর ব্র্যান্ড ইমেজে একটা বড় ধাক্কা লাগে। দর্শকরা তাকে স্ক্রিনে দেখার ম্যাজিকটা হারিয়ে ফেলতে শুরু করে, কারণ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ট্রোলিংটা একটা বড় ট্রেন্ডে পরিণত হয়। আমার অনেক কলিগরা আছে, আমার বন্ধুরা আছে, তাদেরকেও ট্রোল হতে হয়, রোস্ট হয়, কেন মানে অকারণ। তার ইমেজে সব থেকে বড় ড্যামেজ আনে তার রাজনৈতিক কেরিয়ারটা। 2021 সালে 1 মার্চ তিনি বিজেপিতে যোগদান করে এবং বিহালা পশ্চিম কেন্দ্র থেকে তৎকালীন রাজ্যের হেভিওয়েট প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে প্রার্থী করা হয়। ফল কি হয়? 50,884 ভোটের বিশাল ব্যবধানে তার হার হয়। কিন্তু চমকপ্রদক ব্যাপার হলো নির্বাচনের কয়েক মাসের মধ্যেই 11 নভেম্বর তিনি দল ছাড়েন, জানান যে দলের কোনো আন্তরিকতা তিনি দেখতে পাচ্ছেন না। এই ঘটনাটি তার ইমেজে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। সাধারণ মানুষ এবং তার ফ্যানেরা এই ঘন ঘন দল বদল এবং রাজনীতিকে ক্যাজুয়ালি নেওয়াটা ভালোভাবে মেনে নেননি। রাজনৈতিক মাঠে তার এই ব্যর্থতা তার সিনেমার কেরিয়ারেও পরোক্ষভাবে ছায়া ফেলে। সে আসলেই কি তার স্টারডাম ধরে রাখতে পেরেছেন? স্টারডাম ধরে রাখতে গেলে একটা স্ট্রং পিআর টিমের দরকার হয়, যা শ্রাবন্তীর ক্ষেত্রে বরাবরই ফেল করেছে। 2022 সালে সোশ্যাল মিডিয়ায় শিকল বাঁধা একটি বেজির বাচ্চার সাথে ভিডিও পোস্ট করে তিনি বন্য প্রাণীর ক্রাইম কন্ট্রোল সেলের নোটিশ পান। আবার 2023 সালে তার পার্টনারশিপে থাকা একটি জিম নিয়ে গ্রাহকরা প্রতারণার অভিযোগ আনেন, যদিও শ্রাবন্তী দাবি করেন তিনি এর সাথে যুক্ত নন। এই একের পর এক বিতর্ক, আইনি নোটিশ এবং নেতিবাচক খবর একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা লিডিং অ্যাক্টরেসের ক্যারিয়ারের গ্রাফকে ক্রমশ নিচের দিকে নামিয়ে নিয়ে আসে। তাহলে কি শ্রাবন্তী চ্যাটার্জির অধ্যায় এই টলিউডে শেষ? সিনেমা বা শিল্পের দুনিয়া শেষ বলে কিছু হয় না। শ্রাবন্তী যে একজন ভালো জাতের অভিনেত্রী তা তিনি বহুবার প্রমাণ করেছেন। তার চোখের এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি আজও বহু নতুন অভিনেত্রীর কাছে শিক্ষণীয়। 2023-এ কাবেরী অন্তর্ধান মুভিতে তিনি প্রশংসিত হয়েছেন এবং 2024-এ সাদা রঙের পৃথিবীতে তিনি দৈত্য চরিত্রে অভিনয় করেছেন। আর এখন 2026-এ তার 5টা মুভি আসতে চলেছে। ডিআরডি, ওমন বড়মন, আমি আমার মতো, দুর্গানগর, এরাও মানুষ। এই সব মুভি বক্স অফিসে কিরকম ফলাফল করতে পারে তার উপরেই বিচার করা হবে তার পরবর্তী কেরিয়ার। শ্রাবন্তীর এই বর্তমান পরিস্থিতিকে ডাউনফল বলাটা হয়তো একটু রূঢ় শোনায়, তবে এটা অস্বীকার করা যায় না যে তিনি তার কেরিয়ারের সব থেকে কঠিন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভুল স্ক্রিপ্ট নির্বাচন, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এবং রাজনৈতিক পরিণতির সিদ্ধান্ত সব মিলিয়ে তিনি নিজের ইমেজের ক্ষতি নিজেই করছেন। তার এই আপকামিং মুভিগুলো দেখলে বোঝা যাবে তার পরবর্তী কেরিয়ার। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই শ্রাবন্তী চ্যাটার্জির কেরিয়ারের ডাউনফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।